এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, মাত্র ২০ থেকে ২৬ সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ভয় আতঙ্ক মন থেকে দূর হতে না হতেই ৮ ঘন্টার মধ্যে আবারও দুবার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে মাত্রা ছিল কম। বলা হয়ে থাকে বড় ধরনের ভূমিকম্পের সতর্ক বার্তা হলো এই ঝাঁকুনি। বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্প হয় ১৫০ বছর পর পর। সেই দিক থেকে বাংলাদেশ বড় ভূমিকম্পের শঙ্কার মধ্যে। ঝুঁকি ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি কি? আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া। আপনাদের দুজনকেই আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই যদি আমি বদরুদ্দোজা স্যার আপনার কাছে যেতে চাই যে কিছুক্ষণ আগেই আমরা এই আলোচনা শুরু করার কিছুক্ষণ আগেই আবারও ঝাঁকুনি অনুভূত হলো, আবারও ভূমিকম্প অনুভূত হলো। কালকে যেই মাত্রার যেই ঝাঁকুনি ছিল, এটা যদি আরেকটু বেশি হতো তাহলে আজকে কি আমরা এখানে বসে কথা বলতে পারতাম কিনা? আমাদের অবস্থাটা আসলে কি? এক্স্যাক্টলি আপনি যা বলেছেন আমিও অনুভব করলাম আপনাদের অফিসে এসেই। তো গতকাল আমাদের বাংলাদেশের ঢাকা শহরের নিকটবর্তী রিজন নরসিংদীর মাধবদী নামক স্থানে, যেটা শীতলক্ষ্যা রিভারের একদম সাইডে, সেখানে একটা ভূমিকম্প হয় যেটার মাত্রা ছিল 5.5 থেকে 6 এর মধ্যেই হবে আর কি। এই ভূমিকম্পটা একটা মধ্যম সাইজের ভূমিকম্প আর কি, মডারেট আর্থকুয়েক আমরা বলি এটাকে। তো এই ভূমিকম্পটার ফলে যেহেতু ঢাকা শহর কাছাকাছি ছিল, যার কারণে আমরা ঢাকা থেকে অনুভবটা করছি অনেক বেশি। এখানে দুইটা কারণ আছে। একটা কারণ হলো এই ভূমিকম্পটা শ্যালো ডেপথে হয়েছে, 10 কিলোমিটার নিচে, এবং যেখানে এনার্জিটা রিলিজ হয়েছে তার ওপরের যে রক টাইপটা, সফট রক, এটাকে আমরা বলি পাললিক শিলা, এটা হার্ড রক না, সফট রক, যার কারণে যে এনার্জিটা ওখান থেকে রিলিজ হয়ে আসছে সেটা মোশনটা স্লো ছিল, অ্যাম্প্লিটিউডটা হাই ছিল, যার কারণে স্থায়িত্বটা বেশি ছিল, ঝাঁকুনিটা বেশি ছিল আর কি। এবং আর একটা কারণ হলো যে যেহেতু ঢাকা শহর একটা আনপ্ল্যান্ড আনরেগুলেটেড একটা স্থিতি, যেখানে অনেক বিভিন্ন টাইপ অফ বিল্ডিং আছে বা ইনফ্রাস্ট্রাকচার আছে, যেগুলো আসলে আর্থকুয়েক রেজিলিয়েন্স মেনে বা আর্থকুয়েক যে বিল্ডিং কোড আছে সেগুলো মেনে করা হয়নি, যার কারণে কাঁপুনিটা আমরা বেশি পেয়েছি, আমাদের ড্যামেজ বেশি হয়েছে। তো গতকালের আর্থকুয়েকটা যদি আমরা এটাকে মেইন শক ধরি, এবং আজকে কিন্তু পরপর দুইটা শক পেলাম, একটা নরসিংদীর এই পলাশ নামক জায়গায় যেখানে আছে, এবং একটু আগে কোথায় হয়েছে এক্স্যাক্টলি আমরা জানি না, তবে এটা যদি ওইটাকে আমরা মেইন শক ধরি তাহলে এই যে পরপর দুইটা সকাল 10:26 মিনিটে, 10:36 মিনিটে, 36 মিনিটে, আর কালকে ছিল 10:38 মিনিটে। এই যে কাছাকাছি সময় হওয়ার কারণ, এটা আর্থকুয়েকের সাথে আসলে কোনো টাইমের কোনো লিমিট নাই। এটা একদিন পরেও হতে পারে, 5 দিন পরে হতে পারে, 10 দিন পরে হতে, ইভেন আফটার শকগুলা ইভেন কোনো সময় 1 মাস পরেও হতে পারে। এটা কোনো ব্যাপার না, এটা ইস্যু না আসলে। এবং যেহেতু আপনি গতকাল যেখানে আর্থকুয়েকটা হয়েছে, এটা আমি আগেই বললাম ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ সাবপ্লেটের বাউন্ডারি, এবং বার্মিজ সাবপ্লেটের নিচে ইন্ডিয়ান প্লেট সাবডাক্ট করতেছে। দিস ইজ দ্য সাবডাকশন জোন, টেকটনিক্যালি ভেরি অ্যাক্টিভ জোন। এখানে এই ধরনের যেহেতু সাবডাক্ট করা মানে কি ইন্ডিয়ান প্লেটটা নিচে চলে যাচ্ছে, তো এখানে যখনই নিচে যাবে তখন স্ট্রেস হয়। এখানে স্ট্রেস হলে এনার্জি এখানে লকড অবস্থা থাকে। এবং আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের 100 বছর থেকে 150 বছরের পর পর একটা মেগা আর্থকুয়েক হয়। হিস্টোরিক্যালি আপনি দেখেন বাংলাদেশ এবং সারাউন্ডিংসে 100 বছরের মধ্যে আসলে কোনো বড় আর্থকুয়েক হয়নি। গ্রেট আসাম আর্থকুয়েক যেটা শিলংয়ে যেটা হয়েছে 1897, যেটা ম্যাগনিটিউড অ্যাবভ 7 ছিল আর কি। তো এনিওয়ে, সো এই 100 থেকে 150 বছর আমরা বলি কেন, এই সময়টার মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট এনার্জি এখানে স্টোর হয় আর কি, ফ্রিকশনের কারণে বা কলিশনের কারণে অথবা সাবডাকশনের কারণে এনার্জিটা এখানে লকড আপ হয়ে থাকে। তারপরে যখনই আবার সেটা যেহেতু একটা প্লেট আরেকটা প্লেটের ভিতরে চলে যাচ্ছে,
তার টার্গেটটা থেকে ভিতরে যাওয়ার। এখানে যখনই ফোর্সটা কাজ স্ট্রেস বিল্ড আপ হয়, এনার্জি সৃষ্টি হয় এবং পরবর্তীতে কোনো একটা এই অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্টের কারণে এনার্জিটা এখান থেকে বের হয়ে যায় এবং ভূমিকম্পন হয় আসলে। এই যে আজকে সকালে যেটা হলো, এটা হলো যে ঢাকার একদম কাছে, অর্থাৎ ঢাকায়, সেটা হলো বাইপাল। নো, আশুলিয়া বাইপাল না, এই কথাটা সত্য না। তাহলে এটা কোথায়? ওটা ওনারা কারেক্ট করে দিয়েছেন বাংলাদেশ মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে। তারা বলছিলেন এটা যে আশুলিয়া, পরবর্তীতে বিকেল 4টে তারা সংশোধন করে দিয়েছেন যে এটা আসলে এখানে হয়নি, এটা হয়েছে নরসিংদীরে পলাশ নামক একটা জায়গায়। অর্থাৎ মাধবদী এবং পলাশ কাছাকাছি, ভেরি ক্লোজ, 5 কিলোমিটারের মধ্যে আর কি। মানে একই বেল্টে? না, অবশ্যই একই প্লেট। জি জি, একই বেল্ট, একই প্লেট। ডক্টর আদিল মোহাম্মদ খান, কালকে যে মানে বড় ধরনের ঝাঁকুনি খেলাম আমরা, সেটার কনসিকুয়েন্সটা আপনি কি দেখলেন? মানে আমরা বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি দেখলাম, মানে এটা মানে কেন? আপনার প্রথমেই দর্শকদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গতকালকের আর্থকোয়াকে তো ইতিমধ্যে অনেকে মারা গিয়েছেন, কিন্তু মানে আল্লাহর রহমত যে এটা আরও অনেক ব্যাপকতর ক্ষয়ক্ষতি করতে পারতো। কেননা 5.7 মাত্রা ভূমিকম্প আমাদের ঢাকা থেকে খুব বেশি দূরে না, সেটা কিন্তু সেই অর্থে আমাদের জন্য অ্যালার্মিং। আমাদের নগরায়নটা যেভাবে হয়েছে, আমাদের অতি ঘন বসতি সব দিকেই, আমাদের অধিকাংশ বিল্ডিংই তার বিল্ডিং কোডের কোনো ধরনের মানবার কোনো প্রয়াস নাই সেগুলো। তো এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশে আমরা বলি ভালনারেবিলিটি অনেক বেশি। এই কারণেই এই আর্থকোয়াকটা যদি তখন যদি তার স্থায়িত্বটা যদি আরেকটু বেশি হতো, হ্যাঁ, কিংবা ম্যাগনিটিউডটা যদি আরেকটু বেশি হতো, তাহলে ক্যালামিটিটা অনেক বেশি। গত 2 বছর আগে আমাদের রাজুক কিন্তু একটা পরিসংখ্যান দিয়েছে তাদের আরবান রেজিলিয়েন্স প্রজেক্টে, যে যদি আমাদের মধুপুর ফল্টে সেইখানে যদি 7 মাত্রা ভূমিকম্প হয়, তাহলে কিন্তু বাংলাদেশে 8 লক্ষের মতো ভবন ধসে যেতে পারে, 2 লক্ষের উপর মানুষ মারা যেতে পারে। তাহলে দেখেন আমরা কিন্তু ডেঞ্জার জোনে আছি। এবং এই যে ঢাকার এত কাছাকাছি আমাদের যে এত বড় একটা মানে লাইভ একটা প্লেট আছে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যেটা হয়তো 100 বছর আগে অনেক বড় মাত্রার ভূমিকম্প ছিল, কিন্তু আমরা এমন একটা সময় চলে এসেছি যেটার আবার রিপিটেশন হওয়ার সুযোগ আছে। তো এখন আমরা তো জানি যে এই ধরনের জোনে আমরা আছি, এটা তো নতুন করে না, কিন্তু বিগত সময়গুলো থেকে আমরা ভবন নির্মাণ, তদারকি, অবকাঠামো নির্মাণে আমরা কি আর্থকোয়াকের কথাটা সেভাবে মানে ভেবেছিলাম কিনা, এটাই বড় প্রশ্ন। বরঞ্চ সেটা তো ভাবিনি আমরা, নির্বিচারে আমরা মনে করেছি যে আমাদের নিরাপদ জায়গা, আমরা ইচ্ছে মতন নির্মাণ কোডকে ভায়োলেট করে বিল্ডিং করিয়েছি। এমনকি আমাদের যে জিওলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য সাবসয়েল, সেটাকে মাথায় না রেখে আমরা প্লাবন ভূমি, নিচু ভূমি, জলাশয়, জলাভূমি ভরাট করে করে আমরা বহুতল ভবন বানাচ্ছি। মানে এটা একটা এমন জায়গায় চলে গিয়েছে যে 90-এর দশকের পর থেকে আপনার ঢাকার পূর্ব পশ্চিম দিকে যে সম্প্রসারণ, অধিকাংশ এলাকায় এই ধরনের দুর্বল মাটির উপরে। এবং যখন আর্থকোয়াকটা হয় তখন দুর্বল মাটির উপরে যতই আপনি স্ট্রাকচার বিল্ডিং বানান, তখন কিন্তু লিকুইফেকশন হতে পারে, এমপ্লিফিকেশন হতে পারে। তখন তার মানে আপনি তখন এই ভবনগুলো আর নিরাপদ না। এই কারণেই আর্থকোয়াকের জন্য নিরাপদ ভবন যেমন বানানো দরকার, ঠিক তেমনি নিরাপদ স্থানে, মানে যেই জমিটা আপনার ভবনের জন্য উপযুক্ত, সেই জায়গাতেই নগরায়ণ করার কথা। তো আমরা বেসিক গ্রামার থেকে তো অনেক দূরে সরে গিয়েছি। আবার নগর এলাকাতে যদি আর্থকোয়াক হয়, তাহলে সেটার প্রিপেয়ারনেসের জন্য তো আমাদের সেই অর্থে প্রস্তুতি নাই। খোলা জায়গা তো দূরের কথা, আশেপাশে আপনি অনেক নগর এলাকাতে আপনি একটু যে দাঁড়াবেন এমন জায়গায় তো নাই। আর আমরা এখন যে বাড়ির সামনে যে গলির যে উইথ যে 10-12 ফিট রাস্তা, এর পাশে তো বড় বড় ভবন হচ্ছে, সেই ভবনগুলো তো আগে গলিতে দাঁড়ানো মানুষের উপরে পড়বে। এই তত্ত্বটাও নাই যে আপনি খোলা জায়গা তো নাই, তাহলে কোথায় দাঁড়াবেন? তাহলে আমাদের ওই যে ঘরের ভেতরে, অনিরাপদ ঘরের ভেতরে মরা ছাড়া তো উপায় নেই। তাহলে এইরকম একটা বাস্তবতা আমরা তৈরি করে ফেলেছি, যে বাস্তবতাটা আসলে আমাদের সৃষ্টি। কেননা দেখা গিয়েছে বিশ্বের অনেক শহর তারা কিন্তু আর্থকোয়াক রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে। যেমন চিলি, তার অতীত আর্থকোয়াকের শিক্ষা নিয়ে তারা এখন 8 মাত্রা ভূমিকম্প তাদের ক্ষয়ক্ষতি অত্যন্ত মানে মিনিমাম রাখতে পেরেছে। বিপরীতে হাইতিতে দেখলাম কয়েক লক্ষ মানুষ মারা গেল, যেহেতু তারা বিল্ডিং কোডকে কেয়ার করেনি। এখন রাষ্ট্রের মধ্যে এই মানে বোধটা দরকার ছিল যে আমাকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষকে নিরাপদ আবাসন, নিরাপদ কর্ম পরিবেশ এগুলো দেয়া। তো এটা একটা বড় কম্পোনেন্ট হচ্ছে যে আপনি বিল্ডিংটা আপনি মানে রাইটলি বানাচ্ছেন কিনা, রাইট প্লেসে বানাচ্ছেন কিনা। কালকে যে ইনসিডেন্টগুলি আমরা দেখলাম, সেখানে ব্যত্যয়টা কি কি ছিল, কি মানে আপনাদের পর্যবেক্ষণটা কি? কালকের যে ইনসিডেন্টস মূলত যেটা পুরান ঢাকায় যেটা হয়েছে, সেটা তো আসলে মানে ভবন ধসে পড়েনি। তাহলে ভবন থেকে ভবনের ফিক্সচার যেগুলো, হ্যাঁ, সেগুলো খুলে গিয়ে পড়েছে। তাহলে সেখানে নিশ্চয়ই নিম্নমানের ফিক্সচার হতে পারে, হ্যাঁ, মানে কনস্ট্রাকশন কোয়ালিটি মানে দুর্বল থাকলে
সেটা হতে পারে, এই ধরনের ঘটনা হতে পারে। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাংলাদেশে যেটা রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনার মানে একটা বাইরের মানে একটা গাড়ি এসে আপনার উপরে পড়ে, এখানে ঠিক যেটা হলো উপর থেকে এসে একটা ফিক্সচার এসে আপনার উপরে পড়লো। কত করুণ, কত প্যাথেটিক যে বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছে মাংস কেনার জন্য, আবার মা তার সন্তানের জন্য মাংস কিনে, মানে মানে এই যে আমাদের পারিবারিক বন্ধনের যে গল্প, যে ভালোবাসার গল্প, মুহূর্তেই এই গল্প পৃথিবী থেকে মানে কবরের নিচে, মাটির নিচে চলে গেল। এই জন্য নিরাপদ মানে পরিবেশ, নিরাপদ সড়ক, নিরাপদ বাসস্থান, এটা তো আসলে একটা রাষ্ট্রের মৌলিক দাবি। জনগণ মানুষ তো এই দাবিটা করতেই পারে, কিন্তু আসলে আমরা দেখেন মানে লোভের বশবর্তী হয়ে দিয়ে এখন সারা ঢাকা শহরে ইচ্ছে মতো দালান কোঠা করছি, কিন্তু বিল্ডিং কোড, প্ল্যানিং কোড বানার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ নাই। খালি বারবার বলি যে বাংলাদেশের জায়গা কোথায়, আসলে বাংলাদেশ তো বিস্তীর্ণ জায়গা পড়ে আছে। ঢাকার এই যে আপনার 300 স্কোয়ার কিলোমিটার কি বাংলাদেশ, তাহলে বাংলাদেশে তো অবারিত জমি আছে। ওকে, আমরা সেই বিষয়টা বিশদ আলোচনা করতে চাই। আমি একটু বদরুদ্দোজা স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা আগে দেখতাম যে ময়মনসিংহ, তারপরে সিলেট, ওই অঞ্চলে মানে ছোট মাত্রার ভূমিকম্প হতো, আমরা সতর্ক হতাম, কেঁপে উঠতাম। এখন কি স্যার একদম আমাদের দোরগোড়ায় অর্থাৎ রাজধানীতে চলে আসলো? নো, আমাদের আসলে বাংলাদেশের আপনি যদি দেখেন ফল্ট সিস্টেম, বাংলাদেশের 4টা মেজর ফল্ট আছে, তার মধ্যে মোস্ট যেটা সিগনিফিকেন্ট ফল্ট সেটা ডাউকি ফল্ট, এবং এই ডাউকি ফল্টের কারণে কিন্তু শিলং মাসিভ আপলিফটেড হয়ে গেছে। এবং এখানে একটা এই কনভার্জেন্স প্লেট বাউন্ডারি যেমন হয়, সেম সিস্টেম আমরা এখানে দেখছি। এটা কিন্তু রেগুলারলি এভরি ইয়ার কনভার্জ করছে যে এই ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে যে কনভার্জেন, এটা এভরি ইয়ার অ্যাবাউট 25 মিলিমিটার এটা কনভার্জেন্স হচ্ছে, এবং যার কারণে শিলং মাসিভও যেমন আস্তে আস্তে হাই হচ্ছে, আমরা এখন এর ভিতরে ঢুকে যাচ্ছি, ডাউনে যাচ্ছি। এবং ইন্ডিয়ান পরে ইউরেশিয়ান প্লেটের যে কলিশন, এই কলিশনের কারণেই কিন্তু হিমালয় পর্বতমালাও সৃষ্টি হচ্ছে, এবং ইয়ার বাই ইয়ার এর কিন্তু আপলিফটেডই হচ্ছে আসলে। তো এইরকম একটা অ্যাক্টিভ সিস্টেম আছে আমাদের নর্থে, যেখানে এই কলিশনের কারণে এখানে অনেক ধরনের অনেক স্ট্রেস বিল্ড আপ হবে। স্ট্রেস বিল্ড আপ মানে এনার্জি সৃষ্টি হবে আর কি। এই এনার্জি কিন্তু এক সময় গিয়ে এইটা কিন্তু ধরে রাখতে পারবে না, ধরে না রাখলে রিলিজ করতেই হবে। যখনই রিলিজ করবে তখনই কিন্তু ল্যান্ড কাঁপবে আর কি, ভূমিকম্প যেটা আমরা বলি, আর্থকোয়েক হবে আর কি। তো নর্থ এবং নর্থ ইস্টার্ন পার্টটা আমাদের মূলত ভেরি অ্যাক্টিভ রিজন টেকনিক্যালি। এখানে এরকম 5-6 মাত্রা ভূমিকম্প হবেই, এটা এক্সপেক্টেড, স্বাভাবিক, এটা মানে আনইউজুয়াল নয় আসলে। কিন্তু কিন্তু যে কাজটা আমাদের করতে হবে, দেখেন আমি জাপানে 5 বছর ছিলাম, ওখানে কিন্তু আমি দেখেছি প্রায় এভরিডে আপনার এই 5 থেকে 6 মাত্রা ভূমিকম্প এভরিডে ইন অল টাউনে হচ্ছে আসলে। এটা কেয়ার করে না তারা, কারণ তাদের বিল্ডিংগুলা সেইভাবেই তৈরি করা যাতে তাদের এরকম 6-7 পর্যন্ত ইজিলি টলারেট করতে পারে আসলে। তো আমাদের যদি আপনি ঢাকা শহর, ভাইয়ের কথা ধরে একটু বলি, ঢাকা শহরে যে আমরা বিল্ডিং কোডটা তৈরি করেছি, এই বিল্ডিং কোডটা তৈরি করার সময় আমরা কি আর্থকোয়েককে কনসিডারে নিয়েছি কিন্তু শুধু একটা ভ্যালু দিয়েছি আমরা ওখানে। এটার এই যে পিজিএ ভ্যালু, পিক গ্রাউন্ড এক্সিলারেশন ভ্যালু 0.2 দিয়ে রাখছি, শুধু একটা ভ্যালু। আপনি আমাকে বলেন ঢাকা শহরের এই সারফেস টু সাবসারফেস কন্ডিশন কি সেম? আমরা খাল, নালা, বিল সবকিছু ভরাট করে ফেলছি। তো এখানে আমাদের আসলে একটা ডিটেল মাইক্রোজোনেশন ম্যাপ দরকার ফর দ্য বিল্ডিং কোড, এবং সেটা স্ট্রিক্টলি ফলো করা দরকার। না হলে দেখবেন এই ধরনের ছোট ছোট ভূমিকম্পে, যেটা আসলে খুব একটা ডেঞ্জার হওয়ার কথা না, মধ্যম মাত্রার ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণেই কিন্তু দেখবেন যে অনেক বড় একটা ড্যামেজ বা বড় একটা অঘটন ঘটবে আমাদের দেশে আসলে। জি, আমি যদি আদিল মোহাম্মদ খান আপনার কাছে প্রশ্ন করি, কালকে যে ঝাঁকুনিটা দিয়ে গেল, এই ঝাঁকুনিটায় কি আমাদের যে স্থাপনাগুলি আছে এটার কি কোনো ডেভিয়েশন হলো? এটা কি ঝুঁকির মধ্যে পড়লো কিনা বা ভালনারেবল কন্ডিশনে গেল কিনা? আবার যদি এই ধরনের বা কাছাকাছি যায় তখন এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে, কি আশঙ্কা করছেন? কালকের এই ঝাঁকুনিতে কিন্তু ঢাকার অনেক ভবনের ফাটল ধরেছে, অনেক ভবনে। এমনকি আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু অনেক ভবনে ফাটল অলরেডি দেখা দিয়েছে। আজকে আমি কিছুক্ষণ আগে মিডিয়াতে দেখলাম মেট্রো রেলের অনেকগুলো জায়গায় ফাটল, 6টা স্টেশনে বিভিন্ন প্লেসে ফাটল ধরেছে। এখন আবার ঢাকার রামপুরা একটা ভবন ধসে পড়েছে, রামপুরা, উত্তরা, অনেক এবং বিভিন্ন এলাকাতেই অনেক ভবনে ফাটল, এবং কিছু কিছু ভবন হেলে পড়েছে। এখন যে ভবনটা অলরেডি ক্র্যাক হয়েছে
সেই ভবনটার কিন্তু স্ট্রেংথ কিন্তু আগের মতো নাই। তো যার ফলে এখন নতুন কোনো আর্থকোয়াক আসলে সেটা আগে যদি এই ভবনটা কথার কথা যদি সে যদি 6 মাত্রার ভবনকে রেজিস্ট করতে পারতো, ক্র্যাকড যে বিল্ডিংটা সেটা সেই 6 মাত্রায় আর মানে সে টিকতে পারবে না, যেটা তার কি আর্থকোয়াকে হয়েছিল, যে প্রথমে যে বিল্ডিংগুলো দাঁড়িয়েছিল তার আফটার শকে যে মানে আর্থকোয়াকটা আসলো, যেহেতু অলরেডি বিল্ডিংগুলো মানে দুর্বল হয়ে গেছে, তখন সেই আফটার শকটা সামলাতে না পেরে অনেক ভবন পড়ে গিয়েছে। তা এই কারণেই যে কোনো বিল্ডিং যখন ক্র্যাক হয়ে যায় সেটার ভালনারেবিলিটি বাড়ে, তো ক্র্যাকের পরিমাণের বিষয় আছে। তো এই জন্য এখন আমাদের পুরো নগর জুড়ে কতগুলো বিল্ডিং ক্র্যাক হচ্ছে। মেট্রো রেল যেটাকে বলা হচ্ছে যে 7 মাত্রা ভূমিকম্প রেজিস্ট্যান্ট, তাহলে সেখানে তো ক্র্যাক হওয়ার কথা না। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন যেগুলো বানানো হয়েছে 2-3 বছর, সেখানে অনেক টাকা ব্যয় করা হয়েছে, সেটা তো মানে ক্র্যাক হওয়ার কথা ছিল না। তাহলে কি আমাদের নির্মাণ মান যেমন যেটা আমাদের আলোচক ভাই বললেন যে এটা তো এমন বড় ভূমিকম্প না 5.7, সেই অর্থে মোটামুটি বড়, কিন্তু 6 তো ক্রস করেনি। তাহলে আমাদের নির্মাণ মানের সাংঘাতিক গাফিলতি। তাহলে ক্র্যাক যেগুলো হচ্ছে এগুলোকে দ্রুত আইডেন্টিফাই না করলে এখানে যারা বসবাস করবেন তারা তো ঝুঁকিতে থাকবেন। কেননা আমরা গত 2-3 দিনের এক্সপিরিয়েন্সে দেখছি তো শক আফটার শক আসছে। আর আমার গত 2 বছরের অভিজ্ঞতাও দেখলে ঢাকাতে তো প্রায়শই অল্প অল্প ভূমিকম্প হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটু ঝুঁকির মধ্যে আছি। এই জন্য আমাদের পুরো ঢাকা শহরে নগর জুড়ে ওয়ার্ড ভিত্তিক বিল্ডিংগুলো অ্যাসেসমেন্ট দরকার, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে 200-300 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা রাষ্ট্রের কাজ না, সেটা অতি ঝুঁকিপূর্ণ, সেটা চিহ্নিত করবে, কিন্তু প্রতিটা ভবনের গুণগত মান সেটা তো চিহ্নিত করা দরকার, এবং সেটার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, ভিজুয়াল ইন্সপেকশন থেকে র্যাপিড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, হ্যাঁ সেগুলো আছে। তাহলে এই অ্যাসেসমেন্টগুলো করার পরে তখন কোন ভবনের ঝুঁকির মাত্রা কি, কোনটা বসবাস উপযোগী আছে, কোনটা একদম পরিত্যক্ত ঘোষণা করতে হবে, এই মাত্রাগুলো চিহ্নিত করা দরকার। কিন্তু আমাদের দেশে যেটা হয় দুঃখজনকভাবে, যে সরকারের নির্দেশ অনেকে মানতে চায় না, এমনকি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করলেও মানুষ সরতে চায় না। তাহলে সরকারকে এটা সামাজিকভাবে মোকাবেলা করতে হবে আর রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে হবে, কেননা মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি। তাহলে মানুষকে ঝুঁকিপূর্ণ ভবনে মানে থাকতে দেয় অ্যালাউ করা তো রাষ্ট্র এটা পারে না, কিন্তু আবার রাষ্ট্রের আবার বিকল্প রেসপন্সিবিলিটি আছে। তাহলে আমাদের যারা বিশেষ করে গরিব মানুষরা যারা থাকেন, আপনি তো বড় বড় বিল্ডিংয়ে যারা থাকেন তার তুলনায় সেমি ফর্মাল ইনফর্মাল সেটেলমেন্টে যারা থাকেন, যারা বস্তিতে কিংবা অনেক একতলা বাড়ি যেগুলো খুবই দুর্বল কোয়ালিটি, যেগুলো ইঞ্জিনিয়ার স্ট্রাকচার না, ইট দিয়ে বাড়ি বানানো, সেখানে কলাম বিম নেই, সেগুলো তো আসলে আরও ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা যে আবাসনের মধ্যে নিরাপত্তা এবং গরিবদের জন্য সাশ্রয়ী আবাসন, তার মধ্যে আবার নিরাপত্তার বিষয়গুলো আছে, ভূমিকম্প হলে আপনি কোথায় গিয়ে আশ্রয় নেবেন, প্ল্যানিং তো একটা কম্পোজিট জিনিস। তাহলে এই কম্পোজিট জিনিসকে মানে আমরা বাদ দিয়ে কি করে বিচ্ছিন্নভাবে আমরা একটা প্রজেক্ট নেই, প্রজেক্টে কোথাও একটা বিল্ডিং করে দিলাম, সেখানে মাটির কোয়ালিটি কি অ্যাসেসমেন্টের মধ্যেই নাই, যেটা আলোচক বললেন মাইক্রো জোনেশন ম্যাপ বিবেচনা করি তো আপনার ঢাকার ডিটেল এরিয়া প্ল্যানের ভেতরে কোথায় কী ধরনের ডেভেলপমেন্ট অ্যালাউ করবেন সেটা করার কথা। অথচ দুর্ভাগ্যজনক ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান নিয়ে মানে সাম্প্রতিক সময়ে আমরা বারবার দেখেছি ডেভেলপাররা গিয়ে আন্দোলন করে আমাদেরকে যে কোনো জায়গাতে বড় বড় ভবন দিতে হবে, ফার বাড়িয়ে দেন, বড় বড় ভবন দেন, কেউ বলে না সেইখানে মাটির কোয়ালিটি কেমন, জলাভূমির উপরে আপনি কি এই ধরনের ভবন করতে পারেন কিনা, এই ধরনের বেসিক প্রশ্ন আমরা বারবার করেছি। আর দুঃখজনক এই অন্তর্বর্তী সরকার এসে যার কাজ ছিল সেফটি নিয়ে কাজ করা, সে এই ব্যবসায়ীদের চাপের মুখে গিয়ে আবার পরিবর্তন করলো। তাহলে নিরাপত্তার বিষয়টা কারোর মাথায় নাই, জনগণ মরলে এটা সে সংখ্যা হয়ে যায়, যে 10 জন মারা গেছে ঠিক আছে এটা কম, 200 মারা গেলে একটু বেশি, তাহলে কি 2000 মারলে বেশি, সংখ্যা দিয়ে হিসেব করাচ্ছে। আপনি যে বলছিলেন মানবিকতার গল্প, যে একটা বাবা সন্তান তাদের যেই ভালোবাসার গল্পগুলো এখানে সংখ্যা হয়ে যাচ্ছে, এই কারণে রাষ্ট্র নির্বিকার এবং ব্যবসায়ীরাই সকল নিয়মকানুন চেঞ্জ করছে। এমনকি বিস্ময়কর বিল্ডিং কোড বলেন, ইমারত নির্মাণ বিধিমালা বলেন, ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান, সব কিছু ব্যবসারাই সংজ্ঞায়ন করে, ব্যবসায়ীরাই মানগুলো ঠিক করে দেয়। অদ্ভুতভাবে রাজুকের যারা আছেন তারাও ব্যবসায়ীদের কথায় উদ্বোস করে, এবং এর পিছনে দুর্নীতি তো সংযোগ আছেই। হ্যাঁ, দুর্নীতি তো সারা বাংলাদেশে রন্ধে রন্ধে। তাহলে এই ধরনের একটা সেট আপে মানে বাংলাদেশে মানুষের নিরাপত্তা তো মানে আশা করা খুব কঠিন। এমনকি বসতবাড়ির বাইরে গিয়ে যেখানে এমন অনেক শিল্প কারখানা আছে যেখানে অতি ঘন পরিবেশ, কয়েকশো মানুষ কাজ করে, দেখবেন সেই বিল্ডিংগুলো অত্যন্ত দুর্বল বিল্ডিং, জাস্ট একটা বিল্ডিং হয়ে গেছে। ওকে, আমি বদরুদ্দোজা স্যার আপনার কাছে জানতে চাইবো যে আপনি জাপানের উদাহরণ দিচ্ছিলেন যে ওদের কাছে 5, 5.5 এগুলি একেবারেই নিয়মিত ব্যাপার, যে সেখানে মানে ভূমিকম্প অনুভূত হয়। তারা কি মেজারটা নেয় এবং তারা কিভাবে তাদেরকে নিরাপদ রাখে? বদরুদ্দোজা, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে জাপান যদি 5, 5.5 এই মাত্রার ভূমিকম্পকে সাধারণভাবে বিবেচনা করে তাদের নাগরিকরা, যদি তাদের ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আমাদের 5.6 বলুন আর 7 বলুন, আমরা কেন এতটা বিপর্যয়ের মধ্যে পড়লাম, কেন আমাদের প্রাণহানির ঘটনা ঘটলো? তাহলে জাপানের মতো উন্নত রাষ্ট্রগুলি
কি ব্যবস্থা নেয়? দেখুন, জাপানে যেটা হয়, জাপানের কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস এবং লার্নিং দুইটাই আছে। আর্থকুয়েক সম্বন্ধে তারা খুব ভালো জানে স্কুল লেভেল থেকে, এবং তারা আর্থ সায়েন্স নিয়েও খুব ভালো জানে। তাদের প্রাইমারি স্কুল থেকে একটা সাধারণ জ্ঞান দেওয়া হয়, যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে প্যানিক হওয়ার একটাই কারণ যে আমরা এই ভূমিকম্প সম্বন্ধে জানি না, এবং ভূমিকম্প যখন হয় তখন আমি কি করব এটা আমি জানি না। আফটার ভূমিকম্প কি করা উচিত, কমিউনিটির কি রেসপন্স, সেটাও আমরা জানি না। তো এইটার জন্য আমার যেটা সাজেশন সেটা হলো আমাদেরকে আসলে সারা এখন স্কুল লেভেল থেকে এই লার্নিংটা দিতে হবে আসলে আর্থকুয়েক রিলেটেড। যেহেতু বাংলাদেশ একটা হাই রিস্ক আর্থকুয়েক জোনের মধ্যে আমাদের অবস্থান, আমরা 3টা প্লেট, যে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মিজ প্লেট আমরা যেটা বলি, তার জাংশনে আছি। এখানে ভূমিকম্প খুব স্বাভাবিক একটা ইস্যু আর কি। তো এটা আমাদের জানানো উচিত। আর একটা জিনিস হলো, তার মানে আমাদের সামনে এটা মোকাবেলা করতেই হবে। মোকাবেলা আমাদের করতে হবে, নো ওয়ে। আমরা আর্থকুয়েক প্রেডিক্টও করতে পারবো না এখন পর্যন্ত। সায়েন্টিফিক্যালি আমরা আর্থকুয়েক প্রেডিকশন এখনও বের হয়নি সেরকম, আবার এটাকে ঠেকানোর কোনো উপায় নাই। কিন্তু একটা করা যেতে পারে, যে কাজটা করা যেতে পারে, আমরা অ্যাসেস করতে পারি কোথায় আর্থকুয়েকটা হতে পারে, কবে, মানে কতদিন পর পর। একটা হিস্টোরিক্যাল ডেটা দিয়ে আমরা বলতে পারি যে এই রিজনে এত দিন, এত বছর বা 100 বছর বা 150 বছর পর পর করে একটা বড় আর্থকুয়েক হবে। তো সেইভাবে যদি আমরা প্রিপারেশন নেই, সেটা আমাদের জন্য আর্থকুয়েক হ্যাজার্ড মোকাবিলায় কাজ করবে আর কি। তো এর জন্য আমাদের দেশে আসলে আর্থকুয়েক রিসার্চের জন্য যে ম্যান্ডেট অর্গানাইজেশন, এইটা আগে ঠিক করতে হবে। আদতেও কি আমাদের আছে? আমাদের আছে BMD, বাংলাদেশ মেট্রোলজি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা আর্থকুয়েক রিসার্চের জন্য ম্যান্ডেট অর্গানাইজেশন। আনফর্চুনেটলি সেখানে কোনো আর্থকুয়েক রিলেটেড স্কিল পার্সন নাই, মানে জিওলজিস্ট তো নাই, স্কিল পার্সনও নাই। তারা অন্যের তথ্য শুধু ডেসিমিনেট করে আমাদের কাছে। এইটার জন্য আসলে পারফেক্ট অর্গানাইজেশন হল বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভে। বিশ্বের সব দেশের জিওলজিক্যাল সার্ভে, যেমন USGS অথবা ইন্ডিয়ান জিওলজিক্যাল সার্ভে, তারা কিন্তু এই আর্থকুয়েক নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, রিসার্চ করে এবং ডেসিমিনেশন করে জিনিসগুলো। তো আমার সাজেশন হলো বাংলাদেশে ইমিডিয়েট একটা ইনস্টিটিউট করা, অ্যাডভান্স রিসার্চ ফর আর্থকুয়েক, এবং তাদের গাইডলাইন অনুযায়ী আমাদের রুরাল আরবানের যে নগরায়ন হচ্ছে বা রুরাল এরিয়া ডেভেলপমেন্ট হচ্ছে, সেইগুলোকে ইনকর্পোরেট করে একটা স্ট্রিক্ট রুল তৈরি করতে হবে এবং সেটা মানতে হবে সবাইকে। এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই যে আমাদের ডেভেলপমেন্ট, আমরা কিন্তু অল্প একটু দেশ, অনেক মানুষ এখানে বসবাস করি আমরা। সো আমাদের কিন্তু ইম্প্যাক্ট অনেক হিউজ অন্য দেশের তুলনায়। স্যার, আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধরেন আজকে দুবার শক হলো, গতকাল হলো, তাহলে আমাদের যদি সামনে এরকম হতেই থাকে, তাহলে আমাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, প্রতিষ্ঠানে যাচ্ছে, আমরা যারা নাগরিক আছি, আমাদের নিজেদের নিরাপত্তাটা নিজেরা কিভাবে নিশ্চিত করব, যদি আপনি কয়েকটা পয়েন্টস আমাদেরকে বলেন। একটা রুল অফ থাম্ব আছে আর কি। রুল অফ থাম্ব, ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড অন। আমরা যেখানে থাকবো, প্যানিক না হয়ে আমরা যেখানে থাকবো সেখানে ড্রপ করতে হয়, মানে যদি দাঁড়ায় থাকি, বসে অথবা শুয়ে থাকবো আর কি। এবং আমাদের সেন্সিটিভ ইস্যু হলো, আমাদের জায়গাটা হলো মাথাটাকে কোনো কিছু দিয়ে কাভার করে নেওয়া অ্যান্ড সেটাকে হোল্ড করা। একটা আর্থকুয়েক কিন্তু বেশি সময় ধরে থাকে না, কয়েক সেকেন্ড, হয়তো 10 থেকে 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 50 সেকেন্ডও হতে পারে বড় যেটা আর্থকুয়েক হয়। এই সময়টা আমাদেরকে বাঁচতে হবে, এই শেকিংয়ের সময়টা যাতে আমাদের কোনো কিছু আমার মাথায় আঘাত না করে। এবং তারপরে আস্তে আস্তে সেফ জায়গায়, আমি যেখানে আছি তার আশেপাশে কোনো যদি শেড থাকে, টেবিল হতে পারে, কোনো বিমের নিচে, যেটা মনে হবে যে স্টেবল, হয়তো বিল্ডিং কলাপস করলেও সেই জায়গাটা হয়তো একটু হলেও স্পেস দিবে আমাকে বাঁচার জন্য, সেই জায়গায় আমাকে থাকতে হবে। তারপরে প্যানিক না হয়ে, ইভেন আর্থকুয়েক রিস্ক জোনের যে কান্ট্রিগুলো আছে, সেখানে কিন্তু তাদের প্রত্যেকটা বাড়িতে জিও কিটস বলা, তাদের কিন্তু তারা জানে আর্থকুয়েক হতেই পারে যে কোনো সময়, তাদের বাসার ভিতরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কিটস ব্যাগ থাকে, প্রাইমারি মেডিসিন, কিছু ড্রাই ফুড, এইসব থাকে। এবং আমাদেরও কিন্তু আসলে আমার মনে হয় যে এইভাবে সচেতনতাটা নেওয়া দরকার। জি, আদিল মোহাম্মদ খান, আপনি বলছিলেন যে ব্যবসায়ীদের চাপের কারণে আমাদের আইন অমান্য করার যে প্রবণতা, সেটা দিনকে দিন বাড়ছে, অর্থাৎ ব্যবসায়ীদের কাছে আমরা নাগরিকরা জিম্মি হয়ে পড়ছি। কিন্তু আপনার যারা আইন মানাবে, যে রাজুক বা সিটি কর্পোরেশন বা সরকারের সংস্থা,
তাদের কাছে একটা ফাইল নিয়ে গেলে একটা বিল্ডিংয়ের লিগ্যাল অনুমোদন নিতে গেলেও তো কাঠখড় পোড়াতে হয়, দৌড়ঝাঁপ করতে হয়। যখন সেখানে স্পিড মানি দেওয়া হয় তখন আর আপনার যে বিল্ডিং কোড বা ভবন যে ইমারত বিধিমালা যেটা আছে সেইখানে সেগুলো তখন গৌণ হয়ে যায়। সেই ব্যাপারে কি বলবেন? আসলে এই যে বিল্ডিং কোডটা মানানোর জন্য যারা কর্তৃপক্ষ, তাদের তো আসলে দায়বদ্ধতা যেমন আছে, নাগরিকদেরও দায়বদ্ধতা আছে। অনেক নাগরিকরা ইচ্ছে করে ডেভিয়েশন করে এবং সেই ডেভিয়েশনটা পাশ করাতে যায়। আবার অনেক কর্মকর্তা রাজকীয় বিভিন্ন লেয়ারে তারা কী করে, তারা বসেই থাকে কীভাবে টাকাটা ইনকাম করা যায়, অবৈধ ইনকাম। তারা যত ভালো আপনি পেপার দেন তারা ডিলে করাবে। এই যে একটা নেক্সাস আছে, রাষ্ট্রের দায়িত্ব নেক্সাসটাকে তো মানে সেইখান থেকে কারা এই চক্রের সাথে যুক্ত সেটাকে বের করা। মানে এখন মানে আপনি যদি দেখেন এই মুহূর্তে যদি আমার যারা উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন শহরগুলোতে আছে, বড় শহরগুলোতে আছে, সেখানে যারা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা, তাদের তো চিহ্নিত করা খুবই সম্ভব। রাষ্ট্রের কাছে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য থাকে, গোয়েন্দা তথ্য থাকে, মেকানিজম থাকে। আপনার আয় কত, ব্যয় কত, আপনার কয়টা গাড়ি আছে, কোথায় প্লট প্রপার্টি করছেন। রাষ্ট্রের কাছে এটা একদিনের বিষয়। যে উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন কারণ দুর্নীতিগ্রস্ত, আপনি রাষ্ট্রের সংস্থাকে দায়িত্ব একদিনে লিস্ট করে দিবে এবং এই যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা করলে তাদেরকে আপনি বরখাস্ত করেন, তাদেরকে বিভাগীয় সিদ্ধান্তের আওতায় আনেন, খুবই সহজ। তাহলে তো বার্তাটা ক্লিয়ার হবে যে আপনি যদি এখানে চাকরি করতে চান, সরকারি চাকরি সোনার হরিণ, সেটা যদি পেয়ে এখানে করতে চান, আপনাকে সৎ থাকতে হবে। তাহলে এই বার্তাটা তো রাষ্ট্রে এত বড় গণঅভ্যুত্থানের পরে তো দেওয়া হয়নি, বরঞ্চ সেই ব্যক্তিরাই রয়ে গেছেন যারা বছরের পর বছর ধরে মানে টাকার পাহাড় গড়েছেন। একজন কর্মকর্তা যার সারা জীবন শেষে 1 কোটি টাকা ইনকাম করা কঠিন হয়ে যায়, তার দেখা যায় 100 কোটি টাকার প্রপার্টি হয়ে গেছে। তাহলে এই যে রাষ্ট্র তো আসলে পৃথিবী তৈরি হয়েছে মানে আপনাকে দুষ্টের দমন করবে। এই যে দুষ্ট যারা বসে আছে, তারা পুরো প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে, তাদেরকে ধরেন। আবার যারা বিপরীতে, যারা এই ধরনের বাঁকা পথে, বিভিন্ন যারা ডেভেলপার কোম্পানি যারা এই ধরনের অন্যায়ভাবে অনুমোদন নিতে চান যে কোনো উপায়ে, যাদের মধ্যে খারাপ আছে, বা যে কোনো ব্যক্তির পর্যায়ে যদি ঘুষ যারা দিতে চান তাদেরকে আইডেন্টিফাই করেন, বা যারা ডেভিয়েশন করে বিল্ডিং করেছে তাদের কাছে জানতে চান আপনার বিল্ডিংটা ডেভিয়েশন, আপনার এই অনুমোদনের সাথে কারা জড়িত ছিল, কারা ঘুষ নিতে এসেছিল, আপনি কাকে টাকা দিয়েছেন। মানে তথ্যের অবাধ প্রভাব আছে এই যুগে এবং ডিজিটাল যুগে, মানে এটা রাষ্ট্রের জন্য খুবই সহজ। ওকে, আপনি চমৎকার বলেছেন। কিন্তু রাজুক কি এখন আর নিয়ন্ত্রক সংস্থা আছে? না, নীতি সংস্থা আছে? রাজুক তো নিজেই সে বাণিজ্যে নেমেছে, সে নিজেই ডেভেলপ করছে, সে নিজেই আপনার ভূমি ভরাট করছে, ফসলি জমি, কৃষি জমি, আপনার ডোবা নালা, সে নিজে প্রকৃতি ধ্বংস করছে। তাহলে সে এখন এই নিয়ম কিভাবে মানাবে নাগরিক? আসলে এখন আইদার রাজুকের শুদ্ধি দরকার, সংস্কার দরকার। মানে অতীত ভুল করেছে একটা সংস্থা, ধরে নিলাম, সেটাকে তো আর বাদ দেওয়া যাবে না। তাহলে আপনাকে তাকে সংস্কার করতে হবে। সংস্কার করা মানে কি? তার নাম পরিবর্তন না, তার ভেতরে যে ঘাপটি মেরে বসে থাকা যে কর্মকর্তা কর্মচারীরা এই ধরনের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকেও অতীতে বিভিন্ন সময় বিভিন্ন উপর থেকে অনেকে চাপ দিত। আইটার অনেক সময় কিন্তু ভালো কর্মকর্তারা বাধ্য হয়েছেন। তাহলে কারা চাপ দিয়েছে বিভিন্ন বড় বড় মানে সিদ্ধান্তের ক্ষেত্রে, বড় বড় প্রকল্প যেগুলো পুরোটাই ফ্ল্যাট ফ্লো জোনে, সেটা বিশেষ আইন দিয়ে তারা পাশ করে দিয়েছে, হ্যাঁ, ড্যাপ রিভিশন কমিটির নাম দিয়েছে। তাহলে এই পুরো চক্রটাকে শনাক্ত করা দরকার। আর এটা যদি না পারেন, আমরা কিছুদিন আগে মন্ত্রণালয়ের একটা মিটিং ছিল, আমরা বলেছি আইদার রাজুককে শুদ্ধি করেন, তাকে তার যে উন্নয়ন নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা সে জায়গাতে ফোকাস করতে বলেন, সে কোনো ডেভেলপমেন্টে যাবে না, কোনো প্রজেক্টে যাবে না। আর না হয় তাকে তার প্রজেক্ট করতে দেন, আর নতুন একটা সংস্থা তৈরি করেন যে পরিকল্পনা উন্নয়ন নিয়ন্ত্রণ করবে। রাজুকের বর্তমান সিস্টেমে একই সংস্থা উন্নয়নও করছে, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করছে, আবার সে উন্নয়ন নিয়ন্ত্রণ করতে চায়। এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং রাজুকের মূল চরিত্রটা হারিয়ে গেছে। সে এখন নিজে বেশি আগ্রহী প্লট করা, প্লট বাণিজ্য করা, সে উন্নয়ন নিয়ন্ত্রণ করতে চায় না। সে মানে হাজার হাজার একর জমির উপরে সে ডেভেলপমেন্ট করে প্লট দিতে পারছে, আবার সে যখন বলছে যে আপনার বিল্ডিংয়ের ডেভিয়েশন চেক করতে, তখন সে বলে আমার লোকবল নাই। মানে দ্বিচারিতা হয়ে গেল না? আপনি এত বড় বড় প্রকল্প করতে পারছেন, বছর পর বছর ধরে সে প্রকল্প চালিয়ে যাচ্ছেন, আর আপনার যে মৌলিক কাজ উন্নয়ন নিয়ন্ত্রণ, যে কেউ অন্যায় কিছু করছে কিনা সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটা আপনি মানে অপারগতা দেখাচ্ছেন। তাহলে এই যে দ্বিচারিতার মূল বিষয়টাই হচ্ছে যে রাজুকের যে তার রুলস অফ বিজনেস, সেখানে মানে একের সাথে উন্নয়নকে সংযুক্ত করা এবং সেটার উপরে তারা প্রাধান্য দেয়া। হ্যাঁ, মানে তর্কের খাতিরে তারা কিছু কিছু উন্নয়ন কাজের সাথে একদম অত্যাবশ্যকীয় করতে পারতো, কিন্তু তাদের মূল ফোকাস হচ্ছে এখন ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেখানে প্লট বাণিজ্য করবে। এবং তারা কি করে, অতীতে দেখেছেন সরকারি মন্ত্রী আমলাদেরকে তুষ্ট করার জন্য প্লট দিত। সরকার একটা ভালো কাজ করেছে সম্প্রতি, তারা এটা বলেছে রাজুকে কেউ যদি মানে কোনো দায়িত্বে আসেন, রাজুকে বিভিন্ন দায়িত্বে, তারা প্লট পাওয়ার আগে তারা রাজুকে আপনার পোস্টিং হলো, আপনি অ্যাডমিন কার্ডের অন্য জায়গা থেকে এসে নিজের জন্য প্লট নিয়ে নিচ্ছে।
অথচ তার তো সেই প্লট দেওয়ার জন্য তাকে দেওয়া হয় নাই। এখন এই ধরনের সংশোধনী আনা হয়েছে, তো এই ধরনের কিছু কিছু সংশোধনী এসেছে, কিন্তু মূল যেটা হচ্ছে রাজুকের যে মৌলিক যে কাঠামোতে এত সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পেশাজীবীরা আছেন যে এইখানে তাদের বড় একটা যদি আপনি ছাঁকুনি অভিযান না করেন, তাহলে রাজুককে এই বিদ্যমান অবস্থায় রেখে তাহলে রাজুকের কাছ থেকে ভালো ডেভেলপমেন্ট কন্ট্রোল করা, বিএনবিসি মানানো, ইমারত বিধিমাল মানানোটা সম্ভব না। তাহলে অবশ্যই বড় এক আকারে একটা শুদ্ধি অভিযান রাজুকের মধ্যে, শুধু রাজুক না, বাংলাদেশের অন্যান্য ডেভেলপমেন্ট অথরিটি আছে, সিটি কর্পোরেশন আছে, এটা তো একটা চক্রের মতো। তাহলে সবাইকে, পিডব্লিউডি আছে, তাহলে সবাইকে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অন্তত সম্ভব। কিন্তু মূল যে বার্তাটা দিতে হবে যে আপনি যদি কোনোভাবে যদি দুর্নীতির সাথে সংযুক্ত থাকেন, আপনি চাকরিতে থাকেন বা চাকরি থেকে চলে যান, আপনাকে কিন্তু রাষ্ট্র আপনাকে ইনকোয়ার করবে। এই যে রাষ্ট্রের বার্তাটা, এই বার্তাটা এত বড় গণ অভ্যুত্থানের পরে দেওয়া হয়নি, বরঞ্চ আমরা বিস্মিত হয়েছি, হতাশ হয়েছি যে এই এই রাজুকের মাধ্যমে, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আবার ড্যাব সংস্কার করে সেই ব্যবসায়ী বান্ধবতা মানেই না যে আপনি যত যা ইচ্ছা করবেন, নিয়ম এবং রুলস মেনে আপনি করেন, সেটা প্ল্যানিং। কিন্তু যা করা হয়েছে, যেভাবে করা হয়েছে, যে প্রক্রিয়ায়, এটা চূড়ান্তভাবে আসলে আমরা যে সেফ সিটির যেটা বলছি, সেফ সিটির জার্নির সাথে সাংঘর্ষিক। জি, বদরুদ্দোজা স্যার, আপনার কাছে যাই। সেটা হলো যে রাজধানী ঢাকা আর কত বড় হবে? আমরা যদি এদিকে দেখি মানিকগঞ্জ চলে গেছে, ওদিকে গাজীপুর ছাড়িয়ে ময়মনসিংহের দিকে চলে গেছে, এদিকে মুন্সিগঞ্জ ছাড়িয়ে ফরিদপুরের দিকে চলে যাচ্ছে, এদিকে নরসিংদী ছাড়িয়ে যাচ্ছে। ঢাকা কত বড় হলে আমাদের জন্য নিরাপদ আবাসন হবে? যেহেতু সবাই ঢাকামুখী আমরা, এবং সেন্ট্রাল ঢাকা, সেখানে অর্থনীতির হাব, আপনাকে এটা কনসিডার ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। আমাকে সবাইকে কেন ঢাকায় আসতে হবে? আসলে আমি যে কাজটা রংপুরে বসে করতে পারবো, আমার তো ঢাকা আসার দরকার নাই। কিন্তু আমি যদি সব কিছু ঢাকা কেন্দ্রিক করি, তাহলে তো আসলে ঢাকার সারাউন্ডিং যে জায়গা আছে সবটা আসলে অকুপাইড হবে আরবানাইজেশনের, এবং তার ইম্প্যাক্ট অনেক বড় ইম্প্যাক্ট হবে। তো আমি আসলে আগের ওই ভাইয়ের প্রসঙ্গে একটু আসি। তো আর্থকোয়াক রিলেটেড ইস্যুতে থাকি আমি একটু। তো আমাদের, আমি আগেই বললাম, বাংলাদেশ যেহেতু টেকটোনিক্যালি অ্যাক্টিভ জোন, এখানে 4টা মেজর ফল্ট আছে, আরও কিন্তু অনেক ব্লাইন্ড ফল্ট আছে, এবং ফল্ট কিন্তু সৃষ্টি হয় বিকজ অফ দিস ইজ দ্য সাবডাকশন জোন। নতুন নতুন ফল্ট হতে পারে আর কি। সো আমাদের একটা রিয়েল টাইম মনিটরিং যে এক্সিস্টিং ফল্টগুলো আছে সেগুলো করা দরকার, এবং তার জন্য যত মডার্ন ইকুইপমেন্ট ইনস্টল করা দরকার। এবং এইটা হতে পারে জিএসবি, বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভেকে ম্যান্ডেট দিয়ে তারা যাতে এটা অবজারভেশন করে এবং রাইট ইনফরমেশন আমাদেরকে দেয়। আর একটা হতে পারে যে ব্লাইন্ড যে ফলগুলা, সেইগুলা আবিষ্কার করতে হবে, যেগুলো আছে সেগুলোকে মনিটর করতে হবে। এই আর আর কি যেন বলতে চাচ্ছিলাম, বলেন। জি স্যার, জাপানে একটা ব্যবস্থা তারা গ্রহণ করেছে, সেটা হলো যে বেজ আইসোলেশন। আমাদের দেশে কি কোনো বেজ আইসোলেশন? আমাদের দেশে কোনো বেজ আইসোলেশন নাই। এইটা কি স্যার একটু ব্যাখ্যা করবেন আমাদের দর্শকদের জন্য? আপনার বিল্ডিং এর নিচে অনেক সময় বিয়ারিং টাইপ অফ ইনস্ট্রুমেন্ট থাকে আর কি, যেটা আপনার ভূমিকম্প হলে কি হবে, বিল্ডিং কম্পন হবে আর কি। বিয়ারিং এর কাজ হবে ওই লোডটাকে মিনিমাইজ করা, যাতে বিল্ডিং কলাপস না করে আর কি। এই ধরনের সিচুয়েশন কিন্তু জাপানে আছে, আমি নিউজিল্যান্ডেও দেখেছি। এবং নিউজিল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, এগুলো কিন্তু সবগুলা ভলকানিক আইল্যান্ড আর্কের ওপর দেশ, প্লেট বাউন্ডারির ওপর কান্ট্রি। এরা কিন্তু আর্থকোয়েকের একদম হাই রিস্ক জোনে সবসময় আছে আর কি। তাদের শিক্ষা নিয়ে আমরাও কিন্তু ওইরকম একটা বাউন্ডারির মধ্যে আছি, ট্রিপল জাংশন বলা যেতে পারে এটাকে। একদিকে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মিস প্লেট, এটাকে যদি 3টা জাংশন ধরেন, তাহলে আমরা সেই জাংশনের মধ্যে আছি, আমাদের একটা পার্ট অফ কান্ট্রি আর কি, বিশেষ করে ইস্টার্ন পার্ট, নর্থ ইস্টার্ন পার্ট জাংশনের ভিতরে। তো আমাদেরকেও সেইভাবে থিঙ্ক করা উচিত। আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনে যেমন বিল্ডিং কোড মানা উচিত, তেমনি সচেতনতা, মানুষজনকে সচেতন করা, এবং ড্রিল করে কমিউনিটি লেভেল থেকে শুরু করে এই ওয়ার্কিং প্লেস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ড্রিলিংয়ের মাধ্যমে ড্রিল করে আমাদেরকে জানানো উচিত আর্থকোয়াকের সময় কি করতে হবে, আফটার আর্থকোয়েক কি করতে হবে, আগুন লাগলে কি করতে হবে। এবং আর্থকোয়েকের সাথে আগুন কিন্তু আপনি ঠিকই বলেছেন, যদি ঢাকা শহরের আর্থকোয়েক ইম্প্যাক্ট আরেকটু বেশি হইতো, তাহলে কি হতো, বিল্ডিং কলাপস করতো। আমাদের যে ফায়ারের যে লাইনগুলো আছে, ওয়্যারগুলো আছে, সেগুলো যদি স্থিরে যে আগুন লাগতো, কিচ্ছু করার ছিল না আমাদের। এক তো কলাপস করবে বিল্ডিং, আর একটা ফায়ারে আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা আমাদেরকে সেভ করতে পারবো না। আদিল মাহমুদ খান, গত 10 বছরে অন্তত বাংলাদেশে 20টি ভূমিকম্প
আঘাত এনেছে, আমাদেরকে তো সতর্ক করছে, তাহলে আমরা কি আসলে সতর্ক হচ্ছি কিনা? এখন তো সতর্ক না হওয়ার মানে কোনো বিকল্প নাই, এবং গতকালকের আর্থকোয়াকটা যেভাবে পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে, এখন আমার ধারণা মানুষজন নিজেরাও এতদিন যারা অসচেতন ছিলেন তারা এখন এই প্রশ্নগুলো বেশি করবেন। কমিউনিটি পর্যায়ে কিন্তু এক ধরনের সচেতনতা এবং সরকারের প্রতি সেই আর্জটা দরকার যে আমরা নিরাপদ আছি কিনা, এবং সরকার বিল্ডিং কোডগুলো মানানোর জন্য তার কী ধরনের মেকানিজম প্রতিষ্ঠা করছে। কারণ ঢাকা শহরের অধিকাংশ মানুষ তো ভাড়া থাকেন, তাহলে বাড়ি মালিক এখান থেকে ভাড়া নিয়ে উনি অর্থ উপার্জন করছেন, তাহলে যেই ভাড়া দিয়ে আমি যেখানে থাকছি সেই বিল্ডিংটা নিরাপদ করার জন্য একটা মেকানিজম লাগবে। সেই মেকানিজমটাই রাষ্ট্রের কাছে এখন জবাবদিহি করে আদায় করতে হবে, এবং জনগণ রাষ্ট্রের কাছে বলতে হবে যে আমার বিল্ডিংটা মানে আর্থকোয়াকে কতটুকু মানে টেকসই আছে কিনা এটা মানে অ্যাসেসমেন্ট করা, এবং সেই অনুযায়ী অনেক বিল্ডিংয়েরই দেখা যাবে যে রিইনফোর্সমেন্ট দরকার, অনেক পুরাতন ভবন আছে যেগুলো কিছু সংস্কার দরকার আছে। আবার অনেক ক্ষেত্রে আপনি যে স্কুলে পড়াশোনা বাচ্চাকে পড়তে পাঠান সেই স্কুলটা ঠিক আছে কিনা, কারণ আমরা তো মানে নিজের বাসার কথা চিন্তা করছি, কিন্তু আমরা কর্ম পরিবেশে যাচ্ছি, যেখানে কাজ করছি সেই জায়গাটা সেফ আছে কিনা, স্কুল, হাসপাতাল, মাল্টিপারপাস সেন্টার যেখানে যাচ্ছি, এভাবে করে কিন্তু আমাদের প্রশ্নগুলো করা দরকার। এবং কমিটি থেকে প্রশ্ন আসলে রাষ্ট্র কিন্তু বাধ্য হয় সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বেশি বেশি প্রশ্ন করা দরকার, এবং একই সাথে বিএনবিসি, ইমারত নির্মাণ বিধিমালা, প্ল্যানিং কোড, ডিটেল এরিয়া প্ল্যান, তার সাথে যে সার্বিক একটা সামঞ্জস্য এবং যেটার মাধ্যমে আমরা এনশিওর করবো আমরা আছি কিনা সেটা দরকার। পাশাপাশি প্রতিটা বিল্ডিংয়ের এখন একটা অডিট দরকার, যে তার মানে আদৌ কমপ্লায়েন্স আছে কিনা, তার স্ট্রাকচারাল এফিসিয়েন্সি আছে কিনা, বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন কোয়ালিটি, কনস্ট্রাকশন অডিট, সেটা করতে পারলে আমরা একটা অ্যাসেসমেন্ট করতে পারবো যে আমাদের শহরের কোন এলাকার কোন ভবনগুলো কী মাত্রায় আছে। প্রয়োজনে আমরা অনেকগুলোতেই আমরা বিভিন্ন ধরনের করণীয় ঠিক করে সেটা রেট্রোফিটিং থেকে শুরু করে অন্যান্য স্ট্রেংথেনিং যে বিষয়গুলো সেটা করতে পারবো। কোনো কোনো ভবনকে হয়তো রাখা যাবে না, সেটাকে ডেমোলিশ করতে হবে, কিন্তু এটাকে একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং কমিটিকে যেহেতু এত বড় আর্থকোয়াক হয়েছে এখনই এই কাজটা করার সময়, যে এটা জনগণের ইচ্ছা না যে আপনি একটা নিরাপদ ভবনে মানে বানাবেন এবং সের মধ্যে মানুষকে থাকতে বাধ্য করবেন, এটা না। এমনকি কর্ম পরিবেশটা একটা ইন্ডাস্ট্রি তৈরি করলেন, সেটা নিরাপদ কিনা, সেখানে কয়েকশো মানুষ চাকরি করে, তাহলে সেটার তো আপনার অবশ্যই অডিটিং লাগবে। তাহলে মানুষের জনগণের জীবন যদি প্রাধান্য থাকে, তাহলে প্রায়শই বলা হয় যে অন্যান্য অনেক কারণে যে আমরা অনিরাপদ পরিবেশকে চলতে দিব বা এখন করা যাচ্ছে না, বরঞ্চ উল্টাটা হওয়া উচিত। অনিরাপদ পরিবেশে কোনো কিছু চলতে দেওয়া হবে না, বরঞ্চ আপনি যত দ্রুত সেটাকে নিরাপদ করবেন তত দ্রুত আপনার কর্ম পরিবেশ বা থাকবার পরিবেশে আপনার ফেরত আসতে পারবেন। তো সেই টাইম ফ্রেমটা বেঁধে দিয়ে, এবং আমাদেরকে তার সাথে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং, আর্কিটেকচার, হ্যাঁ, এবং ইভেন আমাদের যারা ম্যাসন, যারা অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ কাজের সাথে যুক্ত, তাদেরকে এঙ্গেজ করা। আমাদের যে গ্যাসের লাইন, ইলেকট্রিসিটি লাইন, হ্যাঁ, সুয়ারেজের লাইন, সবগুলি কিন্তু ভূমিকম্পের সময় কিন্তু ভালনারেবল হয়ে যেতে পারে যদি একটা ক্যাটাস্ট্রফি হয়। তাহলে সেগুলোকেও আরও বেশি নিরাপদ করার জন্য আমাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার। সমন্বিত উদ্যোগ ছাড়া শুধুমাত্র একটা কোয়ার্টারের উদ্যোগ দিয়ে হবে না। আর জনগণকে মানে এখনও জাগাতে হবে না। জনগণ এখন যেভাবে বুঝতে পারছে যে মৃত্যুটা কত সন্নিকটে, তাহলে এখন মনে হয় জনগণও মানে এই ক্ষেত্রে এগিয়ে আসবে। এটা আতঙ্ক না ছড়িয়ে বরঞ্চ গ্র্যাজুয়ালি কীভাবে ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, এবং অতীতে যারা বিভিন্নভাবে বিল্ডিং কোডের ভায়োলেশন করেছে তাদের মধ্যে যারা বেশি পাপী তাদেরকে অন্তত চিহ্নিত করা দরকার, হ্যাঁ, তাহলে অন্তত ভবিষ্যতে যেন তার রিপিটেশন না হয়। এখন পর্যন্ত যে সকল বিল্ডিংগুলো কোডের ভায়োলেশন করছে সেটা তো হয়ে গেছে, কিন্তু আপনি এখন থেকে যেন একটা বিল্ডিংও যেন কোনো ধরনের কোড ভায়োলেশন না মনে করতে পারে, এবং কোনো কারণে যত্রতত্র প্ল্যানিংয়ে যেখানে বিল্ডিং করার অনুমোদন নাই সেখানে কি আপনি ভরাট করে জলাশয় ভরাট করে ফেলেন, এটা যেন না হয়। এটাকে মানে চূড়ান্ত অপরাধ গণ্য করে সেটাকে আইনগুলো সংশোধন করার দরকার, এবং সে অনুযায়ী রাষ্ট্রের যে পরিবর্তন, যে রাষ্ট্র এই জিনিসটাকে বড় অপরাধ মনে করবে, রাষ্ট্র একটা মানুষ সত্তাকে অপরাধ মনে করে, কিন্তু একটা বিল্ডিংটাকে খারাপ বানিয়ে সেই বিল্ডিংয়ের আনাপ্লাদার মতো ঘটনায় 1000 জন মানুষ মারা যাচ্ছে, সেটা তাহলে কত বড় অপরাধ। তাহলে এই ধরনের অপরাধকে তো আপনি অপরাধ হিসেবে নিতে হবে, হ্যাঁ, তাহলে সেই জায়গাতে নির্বিকার থাকার তো কোনো সুযোগ নেই। তাহলে এই জায়গাতে রাষ্ট্রকে যেতে হবে। এই জায়গায় যেতে পারলে তাহলে আমার মনে হয় আজ থেকে যদি আপনি 10 বছর একটা জার্নি করেন, 2-3 বছরের শর্ট টার্ম, তো মিড টার্ম, লং টার্ম করেন, আমার মনে হয় বাংলাদেশে অন্তত সেফটির দিক দিয়ে অন্তত এখনকার চেয়ে 10 বছর পর একটা তুলনামূলক ভালো জায়গায় যেতে পারবো। আর নতুন যেখানে উন্নয়ন হবে সেখানে অবশ্যই প্ল্যানিং, কোড, রুলস, রেগুলেশন সব কিন্তু অবশ্যই আইন মেনে করতে হবে। কেননা আপনি যদি একটু আইন মেনে করেন অল্প কিছু খরচ বেশি লাগবে, 10%, 15%, কিন্তু আপনি পুরো শহরটা নিরাপদ হয়ে গেল। তাহলে সেই জায়গাতে তো রাষ্ট্রকে ইনভেস্ট করতে, মানুষকে বলা এবং সেখানে ছাড় না দেয়, এটা তো রাষ্ট্রকে ইনশিওর করতেই হবে। ওকে, চমৎকার বদরুদ্দোজা স্যার। আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের মাঝারি এবং বড় ধরনের ভূমিকম্প হলে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়, বা আর একটা প্রাকৃতিক বিপর্যয়
আসে আমাদের জন্য কি বলবেন? অ্যাকচুয়ালি যে ভূমিকম্পগুলো সাগরের মধ্যে হয়, আপনারা জানেন যে আমাদের মেজর 7টা প্লেট আছে, আরও নাম্বার অফ প্লেট, মাইনর স্কেলের প্লেট, স্মলার সাইজের প্লেট অনেক আছে। তো প্লেট জাংশনগুলো যদি সাগরের মধ্যে হয়, সেখানে যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের সময় যে এনার্জিটা রিলিজ হচ্ছে, সাগরের পানির যে ঢেউটা তৈরি হয়, সেই ঢেউটাই আসলে ল্যান্ডে এসে ওই একটা ওশেন ওয়েভ সৃষ্টি করে, যে ওশেন ওয়েভটাকে আমরা বলি সুনামি। সেটা আমাদের দেশেও আমরা বেশ কয়েকবার সুনামি আমরা ফেস করেছি। বিকজ আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়ান এবং মিয়ানমারের একটা ফল্ট আছে, আরাকান ফল্ট বলা হয়, এটা একদম সেন্ট মার্টিন দিয়ে যে ফল্ট লাইনটা আর কি। সেন্ট মার্টিনও কিন্তু এইরকম একটা আর্থকোয়েকের রেজাল্ট আর কি, হ্যাঁ, আফিল্ড হয়েছে। তো যদি ওশেনে কোনো আর্থকোয়েক হয়, তার ফলে আসলে সুনামিটা হয়। ল্যান্ডে হলে সুনামি হওয়ার সুযোগ নেই আর কি। জি, আদিল মোহাম্মদ খান যেটা বলছিলেন যে আমাদের এই সুনামি, এই আর্থকোয়েকের ফলে যে ঝাঁকুনিটা দিয়ে যায়, ভেতরের যে নাড়াচাড়াটা হয়, সেই আমাদের সুয়ারেজের লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, সবগুলির লাইন, মানে আমরা স্বাভাবিক অবস্থায় দেখি যে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায়। এখন কালকে যে ঝাঁকুনিটা দিয়ে গেল, সেইখানে আমাদের মানে কি সতর্কতা? আপনি দেখলেন যে কালকের ভূমিকম্পে কিন্তু ফাটল, মানে একদম ল্যান্ড যেভাবে ডিফর্ম হয়ে গেছে, ওইখানে যদি কোনো সুয়ারেজ লাইন বা গ্যাস লাইন থাকতো বা ইলেকট্রিক কোনো থাকতো, ওয়্যার থাকতো, তাহলে কিন্তু ওখানে আরও অনেক ধরনের ইস্যু চলে আসতো, হয়তো আগুন লাগতো, গ্যাস লিকেজ থেকে গ্যাস ফায়ার হয়তো আসলে এরকম আসতো। তো এই ইস্যু যদি ঢাকা শহরে হয়, এটা কিন্তু একদম মানে আনইমাজিনেবল কন্ডিশন হবে ঢাকা শহরের জন্য। তো আমার সাজেশন হলো, এখন ইমিডিয়েট আমাদের উচিত যে এই আর্থকোয়েক সম্বন্ধে আমাদের জানতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে। অন্যের ওপর ডিপেন্ড করে আমরা আসলে আর্থকোয়েকের রিস্ক রিডাকশন করতে পারবো না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। তা আমাদের দেশে আর্থকোয়েক রিসার্চ করার যে ম্যান্ডেট অর্গানাইজেশন, এইটা আগে ঠিক করতে হবে। আমাদের এখানে 3টা মন্ত্রণালয় আর্থকোয়েক রিসার্চের ম্যান্ডেট অর্গানাইজেশন। একটা জ্বালানি মন্ত্রণালয়, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশের মাধ্যমে, আবার ডিফেন্স মন্ত্রণালয়, এই ডিপার্টমেন্ট অফ মেট্রোলজির মাধ্যমে, আবার আর একটা আছে দুর্যোগ মন্ত্রণালয়, দুর্যোগ অধিদপ্তরের মাধ্যমে। একটা ইস্যু এইভাবে 3টা মিনিস্ট্রিয়াল এই ব্যুরোক্রেটে যদি চলে, তাহলে এটা ঠিকমতো ফাংশন হবে না। আবার এইটার সাথে আরবানাইজেশনের, রাজুক বা লোকাল গভর্নমেন্টের সাথে লিঙ্ক আপ করা আর কি। তো যেহেতু আমরা বলছি যে বাংলাদেশটা একটি হাইলি আর্থকোয়েক প্রোন জোন, সো আমাদেরকে একটা ডেডিকেটেড ম্যান্ডেট রিসার্চ ইনস্টিটিউট করা দরকার, যে দ্বারা রিয়েল টাইম মনিটর করবে এভরি ফল্ট, যেগুলো এক্সিস্টিং ফল্ট আছে এবং যে ব্লাইন্ড ফল্ট এখনও নাই কিন্তু হতে পারে যে কোনো সময়, সেইটা তারা আবিষ্কার করবে, মনিটর করবে, মেসেজটা দিবে আমাদেরকে। এবং তার ফাইন্ডিংয়ের আসপেক্টে কোন কোন রিজন, কী মাত্রায় ভূমিকম্প হতে পারে, কী রকম সচেতনতা আমাদেরকে নিতে হবে, সেটা আমাদের নিতে হবে। এবং বিল্ডিং কোড তৈরি করার সময় অবশ্যই একটা এন্টার শহরের জন্য এই আর্থকোয়েকের একটা কম্পোনেন্ট, একটা ভ্যালু দিয়ে করা উচিত হবে না। আমাদের ল্যান্ড ইউজ যে ইউনিটগুলো আছে, সেইগুলোকে মাথায় নিয়ে আমাদের বিল্ডিং কোড করতে হবে এবং সেই বিল্ডিং স্ট্রিক্টলি ফলো করতে হবে, যদি আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে চাই আর কি। চমৎকার। স্যার বলছিলেন যে কোঅর্ডিনেটেড পদ্ধতিতে আমাদের এই ঝুঁকি মোকাবেলা করা। আমরা দেখলাম যে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগলো, সেখানে দেখলাম যে আমরা কোঅর্ডিনেশনটা নাই, আমাদের 36 ঘন্টা 72 ঘন্টা চলে গেল। আমরা দেখলাম চট্টগ্রামে একটি পোশাক কারখানায় আগুন লাগলো, সেখানে আগুন, মানে ওইটা একটা কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি ছিল, আগুন নেভানোর সমস্ত মেকানিজম সেখানে ছিল, কিন্তু তারপরেও ঘন্টার পর ঘন্টা আগুন চললো। আমরা মিরপুরে দেখলাম যে কেমিক্যাল গোডাউনে আগুন লাগলো। এই যে এতগুলো ঘটনা একটার পর একটা ঘটছে, কিন্তু কোঅর্ডিনেশনটা কি সেইভাবে হচ্ছে কিনা, মানে ঘাটতিটা কোথায় দেখছেন? কোঅর্ডিনেশন না করতে করতে আমরা চর্চাটা এমনভাবে হয়ে গেছে আইন না মানাটাই সংস্কৃতি, হ্যাঁ, এবং একে অপরকে অগ্রাহ্য করা। এমনকি সরকারের বিভিন্ন অর্গান তারাও কিন্তু একে অপরকে মানে সাহায্য করতে চায় না। এটা দীর্ঘদিন একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে। চাইলে তো একদিনে সব কিছু পরিবর্তন করা সম্ভব হবে না, কিন্তু আমাদের শুরু করতে হবে যে সরকারি সংস্থাগুলোর মধ্যে একে অপরের মধ্যে সমন্বয় করা। আবার সরকারের সাথে যখন বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করে, ডেভেলপাররা কাজ করে, বা ব্যক্তি পর্যায়ে যখন কেউ ভবন বানাচ্ছেন, অবকাঠামো বানাচ্ছেন,
তখনও তো আসলে সেই কোঅর্ডিনেশনগুলো লাগবে। এবং মানে কোঅর্ডিনেশন ছাড়া করলে কী হয় তার তো ফলাফল আমরা দেখেছি, আর কোঅর্ডিনেশন নিয়ে করলে যে ক্ষয়ক্ষতি কমানো যায় সেটাও আমরা দেখেছি। তাহলে অবশ্যই তো আমাদের চয়েস একটাই, যে আমাদের কোঅর্ডিনেশন নিশ্চিত করতেই হবে। সেই নিশ্চিত করতে গেলে কোঅর্ডিনেশনটাকে বাধ্যবাধকতায় আনতে হবে। এটা এমন না যে আমার ইচ্ছে হলো আমি অন্যজনের সাথে মানে যাবো কি যাবো না। আমরা অতীতে দেখেছি যে পুরো ঢাকা শহরে প্ল্যান তৈরি করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র আহ্বান জানিয়েছিলেন যে আপনারা প্রতিটা সংস্থা তার বাৎসরিক প্ল্যান আমাদের কাছে জমা দেন, যেন আমরা সবগুলোকে একটা সুতায় বাঁধতে পারি এবং যেন আমাদের রাস্তাঘাটে একই রাস্তায় বারবার ঘোরাঘুরি না করতে হয়। তো এবং এতে অর্থ অপচয় কমবে। অনেক সংস্থা এখানে এগিয়ে আসেনি। কারণটাকে এগিয়ে না আসাতে যে তাদের উপরে সরকার যে চাপ প্রয়োগ করবে সেই মেকানিজমটাই সরকারের মধ্যে ছিল না এতদিন। তাহলে এখনকার বাস্তবতায় অবশ্যই সকল সংস্থা কে কার সাথে কোন লেয়ারে কোঅর্ডিনেট করবে, কে এখানে লিড দিবে, এই বিষয়গুলোকে সিস্টেমেটিক্যালি নিয়ে আসা উচিত। এবং কোঅর্ডিনেশন করার জন্য সরকারের কোন সংস্থা দায়িত্ববদ্ধ হবে এটাও নিশ্চিত করা উচিত। কারণ আমাদের দেশে এক সংস্থা আরেক সংস্থাকে মানতে চায় না। স্থানীয় সরকারের লিড থাকা উচিত, কিন্তু সরকার যদি অন্য কোনো মেকানিজম করতে চায় সেটাও করতে পারে। বাইরের দেশে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট আছে, নগর সরকার আছে, আমাদের দেশে নাই। না থাকলে আইদার তৈরি করেন, না হলে বিদ্যমান সিস্টেমে কে নেতৃত্ব দিবে সেটাকে এনশিওর করেন। তারপরেও এটা নিশ্চিত করতেই হবে যে কোনো ধরনের উন্নয়ন বলেন, সেফটি ইস্যুস বলেন, এটা যেন বিচ্ছিন্ন কিছু না হয়। এটা আগুনের জন্য এক ধরনের কর্মকাণ্ড, ভূমিকম্পের জন্য আরেক ধরনের না। তোমার সব কিছুই তো আসলে একটা সিস্টেমে যদি থাকে, আপনি আগুনের সময় নিরাপদ থাকবেন, ভূমিকম্পের সময় নিরাপদ থাকবেন। এই জন্যই আমার মনে হয় সকল সংস্থার কার কী করণীয় সেটা নির্ধারণ করা, এবং সংস্থাগুলোর মধ্যে যেই যারা বছরের পর বছর ধরে অনিয়মকে নিয়ম বানিয়েছে তাদেরকে মানে সরিয়ে দিতে হবে। এদেরকে না সরালে তারা আপনাকে নিয়মে আসতে দিবে না। এবং সরকারের এই ক্ষেত্রে জিরো টলারেন্স লাগবে, যে আপনি মানে কেউ অতি গুরুত্বপূর্ণ না, যিনি দুর্নীতিবাজ তাকে আপনার সরানো ছাড়া আর কোনো তার জ্ঞান কোনো কাজে লাগবে না দেশে। সুতরাং আপনি যারা যোগ্য, যারা সৎ, এবং যারা এই দেশকে ভালোবাসে তাদেরকে আপনি এঙ্গেজ করেন, তাদেরকে ট্রেন আপ করেন, আর দুর্নীতিবাজকে সরিয়ে দেন। তাহলে ধীরে ধীরে বাংলাদেশে যে কোঅর্ডিনেশন নাই, যে গল্পটা বলছি, ধীরে ধীরে অবশ্যই আমরা কোঅর্ডিনেট হয়েছি আমরা সকল কাজ করতে পারবো। সেটা ভূমিকম্প দুর্যোগ মোকাবেলা হোক কিংবা অন্য কোনো বিষয়ে, সেটা আমাদের দরকার। এছাড়া বাংলাদেশের মুক্তির কোনো পথ নেই। জি স্যার, মানে ভূমিকম্প হলো এরকম একটি প্রাকৃতিক দুর্যোগ যেটার কোনো পূর্বাভাস এখনো নাই। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা যেটা শুনলাম সেটা হলো যে কয়েক বছর আগে মাত্র আমাদের মেট্রো রেল তৈরি হলো, সেটা মানে অত্যাধুনিক এবং সবচেয়ে বেশি টাকা দিয়ে এটি নির্মাণ করা হলো, সেটা তো ফাটল দেখা দিয়েছে। তো আসলে মানে পরিস্থিতিটা কি? হ্যাঁ, আমাদের মেট্রো রেল, এটা আমাদের গর্বের মেট্রো রেল। এই মেট্রো রেলটা তৈরি করেছে জাপানিজ কোম্পানি। আমার বিশ্বাস তারা এই আর্থকোয়েকের মেসেজটা নিয়েই তারা করেছে। আসলে আমাদের আসলে যে ফ্র্যাকচারগুলো দেখা গেছে সেটা আমার মনে হয় একটু ইনভেস্টিগেশন করা দরকার, যেটা আসলে কতটুকু ড্যামেজ, এটা কি শুধু প্লাস্টার লেভেলে নাকি ইনডেপথ কোনো আছে। তা আমার বিশ্বাস, যেহেতু জাইকা থেকে বা জাপান এর কোনো কোম্পানি করেছে, এটা আর্থকোয়েক একটা লিমিট পর্যায় পর্যন্ত সে আর্থকোয়েকের শেকিংটা রেজিস্ট্যান্সটা করতে পারবে আর কি। এটা আমার বিশ্বাস আর কি। স্যার, আমরা একদম শেষ প্রান্তে আমাদের এই আলোচনার, আমরা যদি আবার আপনার কাছে একটু মানে অনুরোধ করি যে আমাদের নাগরিকরা এই ধরনের ভয়াবহতার মুখোমুখি হলে তাদের করণীয় কি? কেউ যদি তার কার্যালয়ে থাকে, কেউ যদি স্কুল কলেজে থাকে, কেউ যদি বাসাবাড়িতে থাকে, কেউ যদি খোলা মাঠে থাকে, কেউ যদি নদীতে থাকে, তাহলে কি করবে? যারা ওয়ার্কিং প্লেসে থাকবে বা স্কুলে থাকবে, প্রথম কাজটা হবে কুল ডাউন থাকা, এবং যে আর্টওয়ার্কের যেটা রুল অফ থাম্ব আছে, যেটা আমরা অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের সময় দেওয়ার কথা, সেটা হলো যে ড্রপ, যেখানে থাকা স্থির থাকা, অথবা যদি দাঁড়ায় থাকে বসে যাওয়া, অ্যান্ড দেন কাভার ইউর হ্যান্ডস বাই সামথিং অ্যান্ড হোল্ড অন। অ্যান্ড আরেকটা হতে পারে কোনো একটা নির্দিষ্ট যে প্লেসটা মনে হবে যে নিরাপদ, মাথাটা আমার সেভ করতে হবে, সেই জায়গায় আমার বসা দরকার। এখন এইটা হলো ভিতরে যারা থাকবে, বিল্ডিংয়ের ভিতরে, স্কুলে বা বাসাবাড়ি বা ওয়ার্কিং প্লেসে। এখন যদি আমরা মুভিং গাড়িতে থাকি, আমাদের ইমিডিয়েট এরকম হলে গাড়িটাকে স্টার্ট বন্ধ করে সেফ জায়গায় নিয়ে যাওয়া আর কি, সেখানে স্থির হয়ে থাকা আর কি এই। আর এবং পরবর্তীতে অবজার্ভ করা। এখন বিল্ডিংয়ে থাকলে আস্তে করে এখান থেকে বিল্ডিংটি ওপেন স্পেসে যাওয়া, যেখানে বিল্ডিং কোলাপস করলেও যাতে তার ইম্প্যাক্টটা না আসে।
ওকে, এই জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।